আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের 12তম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এটি এই অধ্যায়ের পার্ট 3। ওকে, আজকে তোমরা পুরো ক্লাসে কি শিখবে? মরুজ উদ্ভিদের অভিযোজন, লোনা মাটির উদ্ভিদের অভিযোজন, মেসোফাইট কি এবং বায়োম সম্পর্কে। চলো প্রথমে আমরা জেনে নিই মরুজ উদ্ভিদের অভিযোজন। আমরা জীবের অভিযোজন নিয়ে এর আগের ক্লাস নিয়ে আলোচনা করেছি। যদি আগের ক্লাসটিকে বা আগের দুটি ক্লাস তোমরা কেউ না করে থাকো, অবশ্যই এখন লেকচারটি বা ক্লাসটি পজ করে গিয়ে ওই ক্লাস দুটি করে আসো, তাহলে কি এটি বুঝতে খুব সহজ মনে হবে। ওকে, সহজ হবে। মরুজ উদ্ভিদ কি? অভিযোজন বলতে আমরা জানি যে কোনো পরিবেশে যখন ইন্ডিভিজুয়াল বা বিশেষ কিছু জীব তার বিশেষ পরিবর্তনের মাধ্যমে কি সেখানে টিকে থাকে, তাকে বলা হয় কি জীবের অভিযোজন। তাহলে মরুজ উদ্ভিদের অভিযোজন, এক্ষেত্রে মরুজ উদ্ভিদ কি? মরুভূমিতে জন্মানো উদ্ভিদগুলোকে বলা হয় মরুজ উদ্ভিদ। এবং আমরা জানি যে মরুভূমিতে সারা বছরই প্রায় কি শুষ্ক থাকে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কম যেটি কি বাৎসরিক 25 সেন্টিমিটারেরও কম। এবং বালুময় স্থানে উদ্ভিদকুল বিশেষ পরিবর্তনের মাধ্যমে, তাদের দৈহিক পরিবর্তনের মাধ্যমে যুগ যুগ ধরে এসে পরিবর্তন হয়ে আসছে এবং এই পরিবর্তনের মাধ্যমে কি তারা সেই বালুময় পরিবেশে এবং শুষ্ক পরিবেশে বিশেষ সকল প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে গিয়ে তারা টিকে থাকে। ওকে, আমরা সবগুলো জানবো। দেখো কয়েকটি মরুজ উদ্ভিদ: আকন্দ, তারপরে কি শতমূলী, তারপরে কি খেজুর গাছ। এবং এইখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছি উদ্ভিদ, সবগুলো কি মরুজ উদ্ভিদ। হ্যাঁ, তোমরা বলবা যে আকন্দ গাছ তো আমার বাড়ির পাশেই পাওয়া যায়, শতমূলী গাছ আমার ওষুধি বাগানে পাওয়া যায়। ঠিক আছে, এই মরুজ উদ্ভিদ গুলো এমন ভাবে অভিযোজিত যারা কি মরুভূমিতেও টিকে থাকতে পারবে এবং এই যে আমাদের আশপাশে অর্থাৎ স্বাভাবিক মাটিতেও তারা টিকে থাকতে পারবে। সুতরাং স্বাভাবিক মাটিতেও তাদের কি জন্মানো সম্ভব বা চাষ করা সম্ভব। ওকে, এবং এই মরুজ উদ্ভিদের অভিযোজন কয় ধরনের? মরফোলজিক্যাল, অ্যানাটমিক্যাল এবং কি ফিজিওলজিক্যাল। ওকে, মরফোলজিক্যাল অর্থাৎ মরুজ উদ্ভিদের বাহ্যিক অভিযোজন। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো মরুজ উদ্ভিদ এবং এই মরুজ উদ্ভিদগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এটা গুচ্ছাকারে থাকে, একেবারে গুচ্ছাকারে থাকে। এখন এবং এগুলোর যে পাতা কি অত্যন্ত রসালো টাইপের এবং এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা খুব একটা বড় হয় না, ঝোপঝোপ আকারে থাকে, খুব বড় হবে না। এবং এদের মূলগুলো এমন একটা সিস্টেমে থাকে যেগুলো কি দেখো যে কিছু মূল থাকে যেগুলো মাটির কাছাকাছি অবস্থান করে এবং কিছু মূল থাকে যেগুলো মাটির অত্যন্ত গভীরে চলে যায়। এবং এর ফলে কি হয়, অল্প একটু বৃষ্টি হলে অর্থাৎ বছরে যদি একবার বৃষ্টি হয় তাহলে খুব দ্রুত এই যে মাটির কাছাকাছি মানে ভূসংলগ্ন অবস্থা থাকা যে মূলগুলো, এগুলো কি পানি শুষে নিতে পারে, পর্যাপ্ত পানি শুষে নিতে পারে। এবং কি যার যেগুলো মাটির গভীরে থাকে, যখন বৃষ্টিপাত হয় না তখন মাটির গভীর থেকেও কি খুব সহজেই এরা কি পানি শুষে নিতে পারে এবং এদের দেহে পানি সঞ্চয় করে রাখতে পারে। এই হচ্ছে তাদের বিশেষ বৈশিষ্ট্য। এবং পাতাগুলো, এগুলো কি এদের প্রসাধনের হার খুবই কম এবং পাতাগুলো বিশেষ কন্টক যুক্ত হয়ে যায় এবং তাদের যে পাতার যে কিউটিকল প্রাচীর, এগুলো কি বেশ পুরু, সেক্ষেত্রে কি প্রসাধন খুব বেশি হয়ে যায় না এবং পানির অপচয় কম হয়ে থাকে। ওকে, এখন দেখো যে মরুজ উদ্ভিদের অন্তর্গত গঠন অভিযোজন এবং এদের বাহ্যিক জানলাম, এবার অন্তর্গঠন এবং ভিতরে কি ধরনের পরিবর্তনগুলো সাধিত হয়। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মরুজ উদ্ভিদ এবং এটি কি অ্যালোভেরা, আমরা জানি, সবাই জানি। এবং অ্যালোভেরা কি খুব সুন্দর, যদি আমরা প্রস্তুচ্ছেদ করি তখন দেখো কি তরতাজা, অনেক সুন্দর দেখায়, আমরা জানি। এবং দেখো এর উপরে আরো একটু ভালোভাবে দেখি আমরা যে এই যে পাতার যে কিনারা বেশ মোটা এবং পুরু মনে হচ্ছে এবং ভেতরের অংশ কি বেশ রসালো, সেগুলো খুবই রসালো। আর এই যে প্রাচীর, বিশেষ করে এদের এই মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্যই হচ্ছে কি এই যে এদের পাতার যে কিনারা, এটি কি বা ত্বক, উপরে কিউটিকল থাকবে, তারপরে কি ত্বক বেশ পুরু থাকবে। ওকে, দেখো এবং এই যে দেখো যদি আমরা এর পাতার প্রস্থচ্ছেদের যদি আমরা আণুবীক্ষণিক চিত্র দেখি তাহলে দেখো উপরের অংশে কি বেশ কয়েকটি কোষ দ্বারা গঠিত একেবারে কি একটি স্তর থাকে, যে ত্বক বলা হয়, অধোত্বক। এরপরে কি যে ভেতরে বেশ কিছু জিনিস থাকে, দেখো পরের চিত্র দেখতে পাবে তোমরা। এই যে আমরা এই চিত্রটাকে যদি আমরা এভাবে দেখি
তাহলে দেখো উপরে কিউটিকল থাকবে এবং তারপরে বহু স্তর কোষ দিয়ে গঠিত কি ঊর্ধ্বত্বক থাকবে এবং এপিডার্মিস, এবং এরপরে কি থাকবে ঊর্ধ্বপ্যালিসেড প্যারেনকাইমা গুলো এমন ভাবে সাজানো থাকে, লম্বালম্বি ভাবে এমন ভাবে গুচ্ছাকারে সাজানো থাকে যারা কি পানি ধরে রাখতে পারে, এবং স্পঞ্জি প্যারেনকাইমা গুলো একইভাবে সাজানো থাকে এবং এগুলোর ভিতরে লোমস থাকে, এবং লোমস থাকার কারণে কি এরা প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে। এবং নিম্নত্বকে কি বেশ পুরু এবং নিম্নত্বকে বেশ কিছু কি পত্ররন্ধ্র থাকে, এবং এই পত্ররন্ধ্রগুলো বিশেষ করে রাত্রে বেশি কার্যকরী হয় এবং এরা পানির অপচয় মোটেও করে না। এ হচ্ছে কি তাদের বিশেষ বৈশিষ্ট্য। এবং পাতার কিনারা দেখো কত বহুস্তর কোষ দিয়ে গঠিত, একেবারে পুরো একটি স্তর। এবার মনোজীবদের শারীরবৃত্তীয় ওকে আমরা জানি, দেখো যে এটি কি একটি তরবী ফুল। আমরা এটি যেমন মনোজীব উদ্ভিদ তেমন কি আমাদের বসত বাড়ির আশপাশেও পাওয়া যায়, এবং এর অন্তর্গঠন আমরা একটু আগে দেখলাম, আবার দেখি যে এদের ঊর্ধ্বত্বক পুরু হয় এবং পত্ররন্ধ্রের সংখ্যা অনেক কম। এক্ষেত্রে কি এদের প্রশোধন খুব কম হয়ে থাকে এবং এরা পানি কি যেমন অপচয় করে না, তেমন অতি সহজে পানি উত্তোলন করতে পারে মূল দিয়ে, এবং কি এদের দেহে পানি সঞ্চয় করে রাখতে পারে। এবং এই যে অল্প সময়ের জন্য পানি পায়, বছরে একবার পানি পেয়ে থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে, এবং সারা বছর বীজগুলো সুপ্ত অবস্থায় থাকে, এবং ঠিক ওই সময় কি করে এরা বীজগুলো অঙ্কুরিত করে নতুন উদ্ভিদে জন্ম দেয় এবং দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। এটা হচ্ছে কি মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য। সারা বছরই কি সুপ্ত অবস্থা থাকবে, কিন্তু যখন একটু বৃষ্টিপাত পাবে তখনই কি সব একসাথে অঙ্কুরিত হবে এবং নতুন উদ্ভিদ জন্মাবে এবং খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে। ওকে, এরপর দেখো লোনা মাটির উদ্ভিদের অভিযোজন। লোনা মাটি বলতে লবণাক্ত উদ্ভিদ, বিশেষ করে সাগর মহাসাগর এইগুলোর আশেপাশে, সমুদ্রের আশেপাশে যে উদ্ভিদগুলো জন্মে এগুলো বলা হয় কি লোনা মাটির উদ্ভিদ, অর্থাৎ লবণাক্ত পানির আশপাশে কিনারায় বা ভেতরে জন্মানো উদ্ভিদগুলো বলা হয় লোনা মাটির উদ্ভিদ। দেখো আমরা কয়েকটা উদ্ভিদ দেখে নেই। এই যে আমরা জানি যে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ সুন্দরবন, কি সুন্দরবনে যে সকল উদ্ভিদ জন্মে এগুলো কি লোনা মাটিরই উদ্ভিদ। এবং সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে কি অনেক উদ্ভিদ পাওয়া যায় এবং এই উদ্ভিদগুলো সেখানে কি বিশেষ পরিবর্তনের মাধ্যমে মূল, কাণ্ড, ফল, বীজ ইত্যাদি পাতা এগুলোর বিশেষ পরিবর্তনের মাধ্যমে কি তারা সেই সকল অঞ্চলে অভিযোজিত। যেমন আম গাছকে তুমি যদি লোনা মাটির এলাকায় লোনা মাটিতে গিয়ে তুমি লাগিয়ে দাও, রোপণ করো, তাহলে কি কখনোই হবে না, কারণ এই আম গাছ লোনা মাটির সাথে অভিযোজিত বা ওই পরিবেশের সাথে অভিযোজিত নয়। আবার যদি লোনা মাটির একটু উদ্ভিদকে তুমি স্বাভাবিক মাটিতে এনে আমাদের বসত ভিটার আশপাশে লাগিয়ে দাও, তাহলে কি সেটি টিকে থাকতে পারবে না। হ্যাঁ, তবে কিছু উদ্ভিদ আছে যারা উভয় পরিবেশে টিকে থাকতে পারবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি দেখো সমুদ্র উপকূলীয় অঞ্চলে কি বেশ কিছু উদ্ভিদ, এগুলো কি লোনা মাটির উদ্ভিদ দেখো। এবং এই লোনা মাটির উদ্ভিদগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কি খুব বেশি লম্বা হয় না, খুবই বেশি লম্বা হবে না, তবে কি মোটামুটি একটা কাছাকাছি মানে মাঝামাঝি একটা লম্বা হবে। এবং এগুলোর পাতা কি বেশ পুরু এবং খুব রসালো হয়ে থাকে। এবং দেখো এদের যে মূলগুলো, এই মূলগুলো কি একেবারে মাটির গভীরে না গিয়ে মাটির উপর বরাবর উপরে কি বেশ বিস্তার লাভ করে। মাটির গভীরে যত যায়, লোনা মাটির পরিবেশের একটা বিশেষ বৈশিষ্ট্য, মাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মাটি যত গভীরে যাবে তত কি লবণাক্ততার পরিমাণ বাড়বে। বেশি লবণাক্ততা পরিবেশ থেকে মাটি থেকে পানি শোষণ করা উদ্ভিদের জন্য খুব কষ্টদায়ক। এই কারণে এরা কি বিশেষ করে বাইরে কি করে অনেকগুলো মূল গজে নেয় এবং এই মূলগুলোর সাহায্যে যখনই বৃষ্টিপাত হয় তখন লবণাক্ততার পরিমাণ কমে আসে, আর ওই সময়তে কি তারা অতিরিক্ত পানি শোষণ করে দেহে সঞ্চিত করে রাখতে পারে। এবং এদের যে মূলগুলো, এই মূলগুলো আরো একটি প্রয়োজনীয় দিক আছে যে আমরা জানি যে প্রত্যেক দিন দুইবার কি জোয়ার ভাটা হয়ে থাকে। এই জোয়ার ভাটার সময় যে পানির টান সৃষ্টি হয়, এই টানে টিকে থাকার জন্য এরা কি করে, এরা যে অতিরিক্ত মূলগুলো গজায়, এটি কি এই টান থেকে জোয়ার ভাটা থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো কি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এদের কি ঠেস মূল জন্মায়, অর্থাৎ ফুল মাটি থেকে কি কিছু মূল উপর দিকে চলে আসে। কেন?
কারণ এদের শ্বাস প্রশ্বাসের দরকার। আমাদের যেমন শ্বাস প্রশ্বাসের দরকার অন্যান্য উদ্ভিদেও হয়ে থাকে, কিন্তু এগুলো পত্ররন্ধ্রের মাধ্যমে অতি সহজে হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কি এদের এই মাটি থেকেই কিছু মূল উপর দিকে গজায়, যেগুলোকে বলা হয় ঠেস মূল বা স্তম্ভ মূল বলা হয়। এই স্তম্ভ মূলগুলোতে কি বায়ু পুতুরি থাকে এবং এখানে কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে শ্বাসকার্য পরিচালিত করে। ওকে, এবং আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণত আমরা জানি যে এমনি যারা যেগুলো উদ্ভিদ আম, জাম, কাঁঠাল, লেচু ইত্যাদি যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদের ক্ষেত্রে কি হয় যে বীজ ফল পাকবে, বীজ সংরক্ষণ করে রাখবে, এক জায়গাতে রোপণ করবে এবং সেখানে কি উদ্ভিদ জন্মাবে। কিন্তু এখানে যেহেতু প্রতিনিয়তই কি হয় জোয়ার ভাটা হয়ে থাকে এবং পানির একটা টান বা পানির তোড়ে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে, মুক্ত কোনো জিনিস ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই উদ্ভিদগুলো দীর্ঘদিন যুগ যুগ বছরের বছর লাখ লাখ বছরের ধরে অভিযোজনের ফলে তাদের মধ্যে যে একটা বিশেষ পরিবর্তন এসেছে প্রজননের জন্য, সেটি অ্যামাজিং কি যে এদের এই উদ্ভিদগুলো যদি বীজ যদি মাটিতে পড়ে যায়, ফল মাটিতে পড়ে যায়, তাহলে এই ফল তো আর ওই আশপাশে জন্মানো সম্ভব না, এগুলো জোয়ার ভাটা ধরে কি বিভিন্ন চলে যাবে। সুতরাং এগুলোর কি হয়, এগুলো অনেক অনেক উদ্ভিদের ক্ষেত্রে, অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে এদের যে বীজগুলো, এই বীজগুলো কি হয় এই উদ্ভিদের মানে গাছের থাকা অবস্থায় কি অঙ্কুরিত হয়ে যায় এবং এগুলো কি লম্বা ভ্রূণমূল তৈরি করে, লম্বা ভ্রূণমূল তৈরি করে, দেখো কেমন ছুরির মতো। এবং যখনই পানি নেমে যায় তখনই কি এই বীজগুলো সময় মতো মাটিতে পড়ে গেঁথে যায় এবং গেঁথে যাওয়ার ফলে সেখান থেকে আর কি আবার জোয়ার ভাটা পানি আসলে কোনো সমস্যা হয় না, সেখান থেকে উদ্ভিদ দ্রুত জন্মাতে পারে। কি একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার না? এরপর দেখো মেসোফাইট কি। মেসোফাইট বলতে লোনা মাটিরও না, আবার কি জলজ না, অর্থাৎ স্বাভাবিক মাটিতে স্বাভাবিক পরিবেশে জন্মানো, যেখানে লবণাক্ততার পরিমাণ কম, এই সকল পরিবেশে জন্মানো উদ্ভিদগুলোকে বলা হয় মেসোফাইট মূলত। এবং তোমার আশপাশে আমাদের আশপাশে যত উদ্ভিদ দেখে থাকি মূলত সবগুলোই কি মেসোফাইট। আবার তুমি কেউ যদি সুন্দরবন এলাকার হয়ে থাকো বা সমুদ্র উপকূলীয় অঞ্চলের, তখন বলবা যে না তাহলে আমার আশপাশের কি এই মেসোফাইট না, সেটা না। মেসোফাইট বলতে যেই মাটিতে লবণাক্ততার পরিমাণ কম এবং ওই মাটিতে জন্মানো উদ্ভিদগুলোকে বলা হয় মেসোফাইট। ওকে, যেমন আম, জাম, কাঁঠাল, তাল গাছ, কত লেচু, আর বলতে পারবো না। দেখো এই যে দেখো এতগুলো সবগুলো উদ্ভিদ কি লোনা মাটি নাই মেসোফাইট, অর্থাৎ স্বাভাবিক বাড়ে বসত ভিটায় সম্পূর্ণ উদ্ভিদগুলো কি মেসোফাইট। ওকে, এরপরে কি জীবভূমি বা বায়োম। বায়োম কি বা জীবভূমি কি? একটা নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীকুলগুলোকে একসাথে বলা হয় কি বায়োম বা জীবভূমি। একটু মনোযোগ দিয়ে শোনো, আবারও বলছি যে একটা পরিবেশে ইন্ডিভিজুয়াল একটি পরিবেশে বসবাসকারী একই স্থানে একই সময়ে এবং একই পরিবেশে অভিযোজিত ওই পরিবেশের বসবাসকারী সকল জীবকে, উদ্ভিদ প্রাণীকুলকে একসাথে বলা হয় বায়োম বলা হয়। ওকে, এবং এই বায়োম মূলত কয় ধরনের হয়ে থাকে? পরিবেশের উপর ভিত্তি করে দুই ধরনের, স্থলজ এবং জলজ। স্থলজ এবং জলজ। দেখো জলজ বায়োম পৃথিবীর সবচাইতে বড় বায়োম এবং কি 4/3 কি জলজ বায়োম হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীতে কল্পনা করো যে স্থল কতটুকু এবং জল কতটুকু বা পানি কতটুকু, খাল, বিল, নদী, নালা, হ্রদ, সাগর, সমুদ্র কি ইত্যাদি ইত্যাদি কি সব কিছুই মিলে জলজ বায়োম। এবং এই জলজ বায়োম গুলো দু ধরনের হয়ে থাকে, মিঠা পানির বায়োম এবং কি লোনা পানির বায়োম। মিঠা পানির বায়োম বলতে কি আমরা যে সকল পানি খাই এগুলো মিঠা পানি, লবণাক্ত পানি খেতে পারবো না। লবণাক্ত পানি বলতে সাগর সমুদ্রের পানিকে বুঝিয়ে থাকি আমরা বা বোঝাই। এবং মিঠা পানির বায়োম বলতে সাধারণত পুকুর, নদী, নালা, খাল, বিল, হ্রদ এগুলো কি লোনা মাটির বায়োম। এবং একটা পুকুরে যে পরিমাণ জীব বসবাস করে এরা নির্দিষ্ট একটা কি ওই পরিবেশে ওই পুকুরে অভিযোজিত এবং সেখানে কি সকল উদ্ভিদ এবং প্রাণীগুলোকে একসাথে বলা হয় কি পুকুরের বায়োম। আবার একটা সমুদ্র, বিশাল আটলান্টিক মহাসাগর বা সমুদ্র বিভিন্ন ধরনের, এই যে এই
লোনা মাটিতে লবণাক্ত পরিবেশে বসবাসকারী কি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকুলকে একসাথে বলা হয় বায়োম। এটি সবচাইতে বড় বায়োম। ওকে, এবং দেখো লোনা মাটির বায়োম গুলো কয় ধরনের হয়ে থাকে। যদি আমি একটা সমুদ্রের কথা কল্পনা করি, একটি সমুদ্রের কি মোহনা অঞ্চল রয়েছে, অর্থাৎ কি পানি শেষ একটা নির্দিষ্ট মোহনা মানে অঞ্চল রয়েছে, যেটা মোহনা অঞ্চল বলা হয়। এবং সমুদ্রে যখন জোয়ার ভাটা হয়, তখন কি হয়, মাটি ওই অঞ্চল প্লাবিত হয়ে যায়। আবার যখন ভাটা হয় তখন প্লাবিত অঞ্চল কি আবার কি হয়ে যায়, পানি শূন্য হয়ে যায় বা পানি নেমে আসে। সুতরাং এই অঞ্চলটুকু যেমন দিনে 2 বার ডুবে এবং ডুবে যায় এবং কি হয়, পানি নেমে যায়, আবার কি বা ডাঙ্গা হয়ে যায়। আবার কিছু অঞ্চল রয়েছে সমুদ্রের 3টি স্তর, যেমন একেবারে উপরের লেভেল, মধ্য লেভেল এবং একেবারে নিচের লেভেল। এর উপর ভিত্তি করে কি এই লোনা মাটির বায়োম 4 ধরনের হয়ে থাকে বা 4টি অঞ্চল বিভক্ত করা হয়। এটি কি গড়ান অঞ্চল। গড়ান অঞ্চল বলতে বোঝায় যে মোহনা অঞ্চল বোঝায়, অর্থাৎ যেই অঞ্চলে জোয়ারের পানি উঠবে এবং ভাটার পানি নেমে যাবে, এই সকল বায়োমকে বলা হয়, এই পরিবেশটুকুকে বলা হয় কি গড়ান অঞ্চল। এবং এই অঞ্চলে বসবাসকারী এবং এই যে 4টি অঞ্চল পাবো, এই 4টি অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীকুলের অনেক পার্থক্য রয়েছে এবং এরা যুগ যুগ ধরে বিশেষ পরিবর্তনের মাধ্যমে এই সকল অঞ্চলেই কি অভিযোজিত। তারপর দেখো পোলাজিক অঞ্চল, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উপরের অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু গভীর অঞ্চল পর্যন্ত এই অঞ্চলকে বলা হয় কি পেলাজিক অঞ্চল। তারপরে বেন্থিক, অর্থাৎ সমুদ্রের বা সাগরের মাঝামাঝি অঞ্চলকে বলা হয়, মাঝামাঝি বেশ কিছু অঞ্চলকে বলা হয় কি বেন্থিক অঞ্চল। এবং এই অঞ্চলে মোটামুটি সূর্যের আলো প্রবেশ করতে পারে, কিন্তু অতিরিক্ত সূর্যের আলো বা স্বাভাবিকভাবে যতটা পেলাজিক অঞ্চল পেয়ে থাকে বা গড়ান অঞ্চল পেয়ে থাকে, এই বেন্থিক অঞ্চল ততটা আলো পেয়ে থাকে না। এবং এই সকল পরিবেশে বা এই পরিবেশে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীগুলোরও অনেক পার্থক্য রয়েছে। এরপর দেখো এই বিশাল অঞ্চল বলতে একেবারে সমুদ্রের গভীরতম অঞ্চলকে বলা হয় এবং অন্ধকারাচ্ছন্ন অঞ্চলকে বলা হয় এই বিশাল অঞ্চল। এবার দেখো মিঠা পানির বায়োম, এটি কয়েক ধরনের হয়ে থাকে। যেমন নদীর বায়োম, নদী তো আমরা দেখেছি, আমরা নদীমাতৃক দেশে বসবাসকারী, সুতরাং এই জিনিসগুলো আমরা খুব ভালো দেখেছি এবং আমরা সাঁতারও কেটেছি, মাছ ধরেছি, বিভিন্ন রকম আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে। যাই হোক, নদীর বায়োম বলতে কি নদী হচ্ছে প্রবাহমান এবং একদিকে প্রবাহমান, কোন বিশেষ জায়গা থেকে উৎপত্তি হয়ে একদিকে প্রবাহিত হয় সারাদিন সারা বছরই। এবং এই অঞ্চলকে বলা হয়, এই বায়োমকে বলা হয় কি নদীর বায়োম। অর্থাৎ একটি যদি মেঘনা নদী বলো বা পদ্মা নদী বলো, এই নদীতে বসবাসকারী যে জীবের যে ভ্যারিয়েশন বা জীবের যে রকমারি, এটি কি নিশ্চয়ই লোনা মাটির সাথে মিলবে না, আবার একটি পুকুরের সাথে মিলবে না। ওকে, কারণ এখানে কি স্রোত থাকে, আবার মিঠা পানি অর্থাৎ লবণ নেই। সুতরাং সেখানে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীকুলের ভ্যারিয়েশন বা পার্থক্য অন্যরকম। আবার কি জলাভূমি বলতে কি বোঝায়, খাল বিল, নদী না, খাল বিল মূলত এই জিনিসগুলো যেগুলো বোঝায় এগুলোকে জলাভূমি। অর্থাৎ কোন জায়গাতে পানি জমে গেছে বা জমে সারা বছর জমে থাকে, সেটি হতে পারে বিল হতে পারে বা বিভিন্ন খাল হতে পারে। এবং এগুলো কি ছোট থেকে বড় বিভিন্ন রকমই হয়ে থাকে, এগুলোকে বলা হয় জলাভূমি। এবং এখানে কোনো স্রোত থাকে না। তাহলে দেখো এই স্রোত বিহীন, এখানে যেমন স্রোত থাকে এখানে স্রোত থাকে না, যদিও সবগুলো কি মিঠা পানি, স্রোত থাকে না। তাহলে এই নদীর বায়োম এবং জলাভূমির বায়োম কখনোই এক হবে না। এবং হ্রদ ও পুকুর তো স্রোত থাকেই না, কারণ হ্রদ ও পুকুর আমরা জানি, পুকুর তো জানি যে আমাদের বসত ভিটার আশপাশে কি পুকুর রয়েছে। এবং হ্রদ হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশ যেখানে কি একেবারে স্বচ্ছ পানি থাকতে পারে এবং এই পানিতে এবং অবশ্যই বদ্ধ, এবং এটি ছোট থেকে কি কয়েক মিটার থেকে কি কয়েক হাজার কয়েক লাখ মিটার পর্যন্ত হতে পারে। এই সকল এগুলোকে বলা হয় কি হ্রদ বলা হয়। তাহলে দেখো যে এই মিঠা পানির বায়ু 3 ধরনের এবং 3 ধরনের বায়ুতে বসবাসকারী জীবগুলোরও কি পার্থক্য অনেক। এরপরে স্থলজ পরিবেশ, এটি বড় অনেক। স্থলজ পরিবেশ বা স্থলজ বায়ু কয় ধরনের হয়ে থাকে, বেশ কয়েক ধরনের হয়ে থাকে। আমরা এখানে কয়েকটি বায়ু আলোচনা করব। দেখো মরুভূমি বায়ু, প্রথমে যেটা আমরা আলোচনা করলাম যে মরুভূমি পরিবেশ বা মরুভূমিতে বসবাসকারী যে জীব
এর সাথে অন্যান্য পরিবেশের বসবাসকারী জীবের অবশ্যই মিল হবে না, কারণ তারা ইন্ডিভিজুয়ালি বিশেষ পরিবর্তনের মাধ্যমে অঙ্গসংস্থানিক বাহ্যিক শারীরভিত্তিক পরিবর্তনের মাধ্যমে তারা ওই পরিবেশে টিকে আছে, যেই পরিবেশে অন্যান্য উদ্ভিদ বা প্রাণীকুল সেখানে টিকতে পারবে না। এবং টিকতে হলে অনেক বছর কি সাধনা করতে হবে, অনেক বছর প্রতিকূল পরিবেশ চড়াই উত্তরায় সেখানে অভিযোজনের চেষ্টা করতে হবে। টিকতে পারে নাও টিকতে পারে। তো যাই হোক, মরুজীব বলতে যে সকল বা মরুজীব বায়োম বলতে যেই সকল বা যেই বায়োমে যেই পরিবেশে 25 সেন্টিমিটারেরও কম পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে বাৎসরিক, এই বায়োমকে বলা হয় কি মরুজ বায়োম। ওকে, এখন বা মরুভূমির বায়োম। এবং এই বায়োমে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীকুল বিশেষ পরিবর্তনের মাধ্যমে তারা টিকে থাকে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি বায়োম কি সাহারা মরুভূমি, এবং এটি কি আফ্রিকার অধিকাংশ অঞ্চল, আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়েই কি এই সাহারা মরুভূমি অবস্থিত। এবং এই মরুভূমিতে কি অনেক উদ্ভিদ এবং প্রাণীকুল বসবাস করে, এবং এখানে কি সারা বছরই প্রায় খরা লেগে থাকে, বছরে মাত্র কয়েকটুকু বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর দেখো তৃণভূমির বায়োম, অর্থাৎ যে সকল বায়োমে 25 থেকে 75 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে বাৎসরিক, এগুলোকে বলা হয় কি তৃণভূমির বায়োম। এবং এখানে কি বেশ কিছু উদ্ভিদকুল জন্মে থাকে, কি উদ্ভিদকুল জন্মে এবং এই বা প্রাণী জন্মে, এবং এখানে কি এই প্রাণীকুলগুলো তৃণভূমির উপর বা অর্থাৎ লতা পাতা খেয়ে বেঁচে থাকে। এবং তৃণভূমিগুলো যেহেতু বা লতা পাতা বা উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদ জন্মে থাকে, কারণ সেখানে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকে, এই কারণে কি সেখানে অনেক সবুজায়ন সৃষ্টি হয়ে থাকে। ওকে, এরপর দেখো সাভানা মরুভূমি, এইখানে আরো বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। যেমন কি প্রায় যে সকল অঞ্চলে 100 থেকে 150 সেন্টিমিটারের মধ্যে কি বৃষ্টিপাত হয়ে থাকে, এগুলোকে বলা হয় কি সাভানা বায়োম। ওকে, এরপর দেখো তুন্দ্রা বায়োম। তুন্দ্রা বায়োম বলতে কি মূলত বরফ আচ্ছন্ন যে স্থানগুলো, এগুলোকে বলা হয় তুন্দ্রা বায়োম। এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ যদিও কম, যেমন 15 সেন্টিমিটারেরও কম, কিন্তু এখানে যে বৃষ্টিপাত গুলো হয় কুয়াশার মতো, এবং সেখানে বরফ জমে যায়, সারা বছরই প্রায় বরফ জমে থাকে। গ্রীষ্মের সময় কিছু পরিমাণ বরফ গলে যায়, এবং সেখানে কি কিছু উদ্ভিদ মাইগ্রেশন ঘটায়, কিছু প্রাণী মাইগ্রেশন ঘটে, সেখানে কিছুক্ষণের জন্য বসবাস করে, কিন্তু বেশিরভাগ বা বছরের অধিকাংশ সময় সেখানে কি বরফ আচ্ছন্ন থাকে। এরপর দেখো যে বনভূমির বায়োম, এটা খুব একটা সিম্পল একটা ব্যাপার, যে বনভূমির বায়োম বলতে যে এই অঞ্চলে কি বৃষ্টিপাত মোটামুটি ভালোই থাকে, এবং এই বৃষ্টিপাতের বা স্বাভাবিক থাকে, এবং এর ফলে এখানে কি হয়, এখানে প্রচুর উদ্ভিদকুল জন্মায়, এবং এই উদ্ভিদকুলের উপর ডিপেন্ডেন্ট অনেক প্রাণীকুল সেখানে অভিযোজিত হয়ে যায় বা বসবাস করে থাকে। ওকে, আমরা জানি যে আমাদের দেশের সবচেয়ে বড় বনভূমি বায়োম কি সুন্দরবন, এবং এটিকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। এবং বনভূমি বায়োম অনেক ধরনের হয়ে থাকে, ম্যানগ্রোভ ফরেস্ট বা অনেক ধরনের ফরেস্ট হয়ে থাকে। তো যাই হোক, সেগুলো তোমরা পড়বে। এবং এই বনভূমির বায়োমে এখানে কি হয়, এখানে মূলত তোমার যে এমন কিছু উদ্ভিদ জন্মে যেখানে অনেক উচ্চতা উদ্ভিদ হতে পারে বা কম উচ্চতর উদ্ভিদ হতে পারে, বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণীকুল সেখানে বিশেষ প্রকারে অভিযোজিত হয়। এবং পৃথিবীর প্রায় 1/3 কি এই বনভূমির বায়োম। এবং আমরা জানি যে আফ্রিকার যে জঙ্গল, বিশাল একটি জঙ্গল, এবং আমাদের দেশে বনভূমির যে হারে বনভূমি থাকা দরকার সে হারে বনভূমি নেই, কিন্তু মূলত সারা পৃথিবীর 3/3 টোটাল 3 মানে পরিবেশ যদি 3 ভাগ করি, তাহলে এর 1/3 কি এই বনভূমির বায়োম বিস্তৃত। ওকে, তো ওকে, তোমরা অবশ্যই আজকে এগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।